This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি রুখতে বিল আনছে সরকার, বিধানসভায় এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বেসরকারি স্কুলের ব্যয় বৃদ্ধিতে ইস্যুতে নতুন কমিশনও গঠন করা হবে, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী। আমরা স্কুলের ক্ষেত্রেও চাই, প্রাইভেট স্কুলের ক্ষেত্রে, যে এই বেতন বৃদ্ধি। অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে অনেক সমস্যা হয়। প্রচুর মধ্যবিত্ত অভিভাবক এই হঠাৎ করে বেতন বৃদ্ধি হলে তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলে মেয়ে ভর্তির জন্য তার এই খরচা আছে। হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা এই বিষয়ে বিল আনতে চাই। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে, বিবেচনাধীন আছে। আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাশ করতে পারবো। কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে মাননীয় রাজ্যপালের স্বাক্ষরের উপর নির্ভর করছে। এক বিজেপি বিধায়ক বেসরকারি স্কুলের অত্যাধিক ব্যয়ের ইস্যুতে প্রশ্ন তোলেন। তার উত্তর দিতে গিয়ে ব্রাত্য বসু জানান, স্কুলের ফি বৃদ্ধি, অভিভাবকদের উপর চাপ, কাঁচ ভেঙে পড়া থেকে শুরু করে নানান অভিযোগ তাদের কাছেও আসছে। বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে ভাবনা চিন্তা করছেন। সেই প্রেক্ষিতে আগামী দিনে সরকার বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি রুখতে একটি বিল আনতে চলেছে বলে জানিয়েছেন ব্রাত্য বসু। বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি রুখতে বিল আনছে সরকার, বিধানসভায় এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বেসরকারি স্কুলের ব্যয় বৃদ্ধি ইস্যুতে নতুন কমিশনও গঠন করা হবে, বিধানসভায় জানান শিক্ষামন্ত্রী। এর আগে আপনারা জানেন হাইকোর্টেও এই ফি বৃদ্ধি নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। ৮ বছর পর অবশেষে তাহলে কি টনক নড়ল সরকারের? কথা বলবো এই মুহূর্তে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। একটা প্রশ্ন আপনার কাছে, বেসরকারি স্কুলের এই যে ফি বছর বছর বাড়ে, মধ্যবিত্তর মানে যে সাধ্য তার বাইরে দীর্ঘদিন ধরে, এতদিন পর তাহলে কি সরকারের টনক নড়ল? অনেক আগেই পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে ধ্যান দেওয়া দরকার ছিল। আর সব থেকে বেশি দরকার আছে যেটা হচ্ছে যে সরকারি স্কুলগুলোর ব্যবস্থা যাতে আরো করুণ দশায় না পরিণত হয়, সেখানে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ, যাতে সরকারি স্কুল যদি ক্রমাগত দৈন্যদশায় চলে যাচ্ছে, যার ফলে আমি দেখেছি একজন টোটো চালক সেও তার বাচ্চাকে প্রাইভেট স্কুলে ভর্তির জন্য উঠে পড়ে লেগেছে। কেন হবে এরকম? আমাদের সরকারি স্কুলের যে শিক্ষকেরা, তাদের শিক্ষাগত মান সমস্ত কিছু অনেক বেশি, কিন্তু আমরা সেটা প্রয়োগ হতে দিচ্ছি না। সরকার তার দিকে কোনো ধ্যান নেই। সরকারি শিক্ষকদের মান ঠিক, সরকারি স্কুলের মান ঠিক করা, এটা আগে করলে বেসরকারি স্কুলের চাহিদা কমবে এবং তাহলেই তাদের এই যে ফিস বাড়ানোর যে প্রবণতা এবং ইচ্ছে, সেটাতে মানুষ সাথ দেবে না। সুভাষবাবু, একটা প্রশ্ন আমার, 2017-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলেন। তারপর থেকেও তো বছর বছর এই প্রাইভেট স্কুলগুলো নানান খাতে, কখনো ডেভেলপমেন্ট ফি, মিসলেনিয়াস ফি, নানান খাতে ফি বাড়িয়েই চলেছে। 8 বছর পর কি অবশেষে সরকারের টনক নড়ল? দেখুন, এই সমস্ত স্কুলের যারা মালিক, তাদের সঙ্গে তৃণমূলের একটা ভালো যোগসূত্র আছে এবং এই সরকার কোনো মতেই যে সরকারি শিক্ষা ব্যবস্থা তাকে কিন্তু উন্নতি করতে চায় না এবং সেখান থেকেও একটা অর্থ অনেকের কাছে যেটা শুনেছি, সেখান থেকেও অর্থ এই শাসক দল তোলা আদায় করে কোনোভাবে। বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম কেন্দ্রীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী সুভাষ সরকারের সঙ্গে। বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে অবশেষে বিল আনছে সরকার, কিন্তু এতে কি আদৌ কোনো সুরাহা হবে? সন্দিহান কিন্তু অভিভাবকরা। স্কুলে লাগছে 3 লাখ টাকা, বাড়ি থেকে যাওয়া আসা করবে স্কুলে, প্রাইভেট স্কুলে 3 লাখ টাকা লাগছে। হ্যাঁ,
তাহলে পরে আর না পড়ালে তো হবে না, পড়াতেই হবে। তো আগে পড়াতে গেলে এখন সরকার থেকে তো কোনো স্টেপ নিচ্ছে না, এগুলো নেওয়া উচিত। এবার একটা বিল আনা হোক, বলা হচ্ছে, কিন্তু মনে হয় না আসবে কোনো বিল। সত্যি আগে বিল ডে বাই ডে ইনক্রিজ করে যাচ্ছে শুধু, মানে আমার বাংলা মিডিয়ামে পড়াশোনা হয় না, বাচ্চাদের শিক্ষিত করার জন্য ইংলিশ মিডিয়ামে দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে কন্ট্রোল না। সত্যি তাই, আমাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে সরকার এই বিল এনে এবং বিষয়টা দেখলে কোথাও কি মনে হয় যে একটা কন্ট্রোল বা ব্যালেন্স বোঝা যাচ্ছে না, যতক্ষণ না আসছে, যতক্ষণ না ইমপ্রুভ না হচ্ছে, ইমপ্লিমেন্ট না হচ্ছে, ততক্ষণ তো আমরা কিছু বলতে পারছি না। হোক, তারপরে বোঝা যাবে যে কি হবে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস সরকারের সঙ্গে। তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো। বিল এনে যদি তার উপর লাগাম পড়ানো হয়, সেটাকে সবসময় সাধুবাদ বলতে হবে। কিন্তু কেন একটা সমাজের সমস্ত ছেলে মেয়ের মধ্যে প্রবণতা তৈরি হচ্ছে প্রাইভেট সেক্টরে চলে যাব বেশি পয়সা দিয়ে? তার কারণ সরকারের যে নিজস্ব ক্ষেত্র রয়েছে, সেটা যত দিন যাচ্ছে সেটা ক্রমাগতভাবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হচ্ছে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সব বিষয়ে। সেই ক্ষেত্রে কোনো স্থিরতা যে নেই, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বেসরকারি ক্ষেত্রে বিল আনার ব্যাপারে যে উদ্যোগ, সেটা নেওয়ার ক্ষেত্রে যে যথেষ্ট সমস্যা আছে, সেটা সরকার যারা চালায় তারা নিশ্চয়ই বোঝেন, সেই জন্য তাদের এতটা সময় লাগছে। পরে খবরে নজর রাখবো। হঠাৎই নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রায় 25 মিনিট বৈঠক চলে, তবে দলবদলে জল্পনা উড়িয়ে দিয়েছেন নওশাদ। তৃণমূলে কখনোই যোগ দেবেন না দাবি করেছেন আইএসএফ বিধায়ক। দলের কর্মীদের বিশ্বাস ভাঙবেন না বলে জানিয়েছেন নওশাদ। দলবদলুদের গরু ছাগলের সঙ্গে তুলনা। শুভেন্দুকে নিজের দলের বিধায়কদের সেটিংয়ের ওপর নজর রাখার পরামর্শ। মুখ্যমন্ত্রীর সঙ্গে 22 মিনিট তৃণমূলের বিধায়করাও সময় পান না। দেখুন, কে সময় পায় কি পায় না, আমি তো সময় পাই। গিয়েছিলাম, আমাকে তো ফিরে আসতে হয়েছিল। আপনি তো তৃণমূল করেন না? মোটেও না। তাহলে তৃণমূলের বিধায়করা সময় পান না? মোটেও না, করি না, আর করবো না। এটা রেকর্ড করে রাখুন। আর অন্যদের মতো নয় দুপুরে খাবো আর বিকালে গিয়ে জয়েন্ট করে দেবো। দুপুরে না খেয়ে অন্য সময় গিয়ে জয়েন করবে, এইটা ওরা যেটা বললাম, রেকর্ড করে রাখুন। একটা কথা বলি, মানুষের ভরসা, আস্থা, বিশ্বাস সেই 4 বছরে যেটা তৈরি করেছে, সেটা কোনোভাবেই আমি নষ্ট হতে দেব না। কারণ 4 বছরে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমি প্রতিবাহিত হয়েছি। যে আমার 10,000 কর্মীর ওপরে মিথ্যা মামলা দিয়েছে, 4টে কর্মীকে শহীদ করেছে, তাদেরকে আমি কিন্তু তাদের ঘাড়ে পা দিয়ে তাদেরকে ডুবিয়ে আমি চলে যেতে পারি না। তাদের আবেগ, ভালোবাসা, বিশ্বাস, আস্থা আমার কাছে অনেক বড় জিনিস। আপনি সেটিং করেছেন, বিরোধী দলনেতা বলছেন। আমি এতটুকুই বলবো বিরোধী দলনেতার উদ্দেশ্যে, আমার সেটিং না খুঁজতে গিয়ে আপনি আপনার দলের যারা আছে তাদেরকে একটু ভালো করে মোবিলাইজ করে রাখুন, ধরে রাখুন। তৃণমূল বিধায়করা আজকে একটু অন্য নজরে আপনাকে দেখছে না? বারবার করেই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক উৎসাহী। স্বাভাবিকভাবে যে এখন যেভাবে গরু ছাগলের মতো কেনা বেচা হচ্ছে, গরু ছাগলের মতো বলছি এটা আমি, কোট আনকোট বলছি, যেভাবে মানুষের বিশ্বাস আস্থাকে বিক্রি করছে না, ওটা গরু ছাগল নয়, কি বলবো আমি। গরু ছাগলের মতো যেভাবে কেনা বেচা হচ্ছে, ভাবছেন নবান্নে গিয়েছি, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, মনে হয়তো নওশাদ সিদ্দিকী এবার গরু ছাগলের মধ্যে বিক্রি হয়ে যাবে। ওই জন্য ওটা অতি উৎসাহী। আমাকেও ভালো লাগছে সে যখন দাদা কেমন আছেন, আমি খুব ভালো আছি। কিন্তু নওশাদ সিদ্দিকী গিয়ে ভাঙড়ের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে। নওশাদ সিদ্দিকী বিক্রি হবে না, 11ই মার্চ যা বলছেন সেটা আজীবন লিখে রাখবো। 2021 সালে 21শে জানুয়ারি যেটা হয়েছে, যতদিন আমি রাজনীতিতে থাকবো অতটাই চলবে। এটা আপনি লিখে নয়, আপনি এখন তো লিখার থেকে তো এখন ভিডিও রেকর্ড করে রাখুন। নবান্নে মমতার সঙ্গে নওশাদের বৈঠকে সেটিং বলে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাবো তার বক্তব্য। মুখ্যমন্ত্রী ওকে ইনভাইট করেছিল, বিয়ে কমিটিতে আমরা যাই না, তো ছিল, এবং সে ছবি তৃণমূলই ছেড়েছে। এবং নওশাদকে কেন্দ্র করে যে অত্যাচারিত, নিপীড়িত, কেস খাওয়া শিক্ষিত মুসলিম সমাজ, যারা চাকরি পায়নি, তারা যে আশার আলো দেখছেন, তারা তো বিজেপি করবেন না, এটা আমরা জানি। এর উত্তর তারা দিতে পারবেন। নওশাদ যেমন ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিল, সেটিং করে যদি নওশাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে, তাহলে মেটিয়া বুরুজও আপনার জন্য আনসেফ।